প্রতিটা দেশেরই আসলে জিডিপিতে কন্ট্রিবিউশন কিন্তু এসএমই সেক্টরে সবচেয়ে বেশি। আমরা যদি চায়নার কথা বলি সেখানে প্রায় 99% হচ্ছে কাস্টমারই হচ্ছে এসএমই। আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি একটা যদি পাই বলি আপনাকে, 0.1% হচ্ছে লার্জ কর্পোরেট লাইক বাটা, ইউনিলিভার, এই টাইপের যে বড় বড় কোম্পানি, এগুলো হচ্ছে 0.1%। ওয়ার্ল্ড ওয়াইডও যা, বাংলাদেশেও তাই। 0.9% হচ্ছে যারা কর্পোরেট যাদেরকে বলি বিগ কর্পোরেট। অ্যাবাউট 5% হচ্ছে আপনার যারা ইমার্জিং কর্পোরেট। সো সব মিলিয়ে 5 থেকে 6% হচ্ছে ইমার্জিং কর্পোরেট টু লার্জ কর্পোরেট। বাকি কিন্তু যে 95% বা 90% অ্যাবাভ, তার মধ্যে এসএমই কাস্টমারদের মধ্যে মিডিয়াম সেগমেন্টে আছে প্রায় 25 to 30%-এর মতো। বাকিগুলো কিন্তু সব স্মল কাস্টমার। এই স্মলের মধ্যে কিন্তু রিসেন্টলি আবার বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই যুক্ত করেছে, অর্থাৎ কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল। আগে যেটা ছিল এসএমই, এখন হয়েছে সিএমএসএমই। বাংলাদেশে অ্যাবাউট ধরেন 7 মিলিয়নের মতো এসএমই কাস্টমার আছে। এই 7 মিলিয়নের মধ্যে ব্যাংকিং ফ্যাসিলিটি পাচ্ছে অনলি 30 to 35%। বাকি কিন্তু যে 65% যে এসএমই কাস্টমার বা সিএমএসএমই কাস্টমার, তারা কিন্তু ব্যাংকিং চ্যানেল থেকে লোন পাচ্ছে না। তারা জানেও না, ইনফ্যাক্ট অনেকেই জানেও না। 2004 সালে তারা বাংলাদেশ ব্যাংকে আলাদা একটা ইউনিট গঠন করে। দেন বাংলাদেশ ব্যাংক প্রুডেন্সিয়াল গাইডলাইন নামে একটা গাইডলাইন চালু করে ফর এসএমই লেন্ডিং। তো আগে আমরা দেখতাম যে আসলে আনসিকিউরড লোন দেওয়া হতো না, অর্থাৎ একটা লোন পেতে হলে আপনাকে একটা জামানত দিতে হতো, একটা মর্টগেজ দিতে হতো। সেই মর্টগেজটা হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি। তো অনেক আসলে এসএমই উদ্যোক্তাই যারা শহরের দিকে, গ্রামে হয়তো বা অনেকের ল্যান্ডেড প্রপার্টি আছে, কিন্তু ব্যাংকগুলো কিন্তু গ্রাম লেভেলে কিন্তু ওইভাবে ব্রাঞ্চ নাই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের। আর ওইখানে যে ন্যাশনালাইজ যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে লাইক সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, তারা কিন্তু ছোট ছোট কৃষি ঋণ দিচ্ছে। কিন্তু এসএমই উদ্যোক্তাদেরকে যে এনকারেজ করা, যে তাদেরকে যে দীর্ঘসূত্রিতা পরিহার করে যে তাদেরকে লোন দেয়া, এটা কিন্তু আসলে যদিও সমালোচনার মতো মনে হয়, বাট আলটিমেটলি কিন্তু এই লোনের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টরের অবদান বেশি, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের। আবার প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু বেশিরভাগই দেখবেন শহরের মেইন শহরে অবস্থিত। সো প্রান্তিক শ্রেণীর যে সিএমএসএমই, তো ওরা কিন্তু আসলে ব্যাংকে আসতেই ভয় পায়। আবার প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের একটু কি বলবো যে গেট আপ একটু ভালো, এসি, তো তারা আসলে শাই ফিল করে। তারা গিয়ে কার সাথে কথা বলবে, ম্যানেজারের সাথে রিচ করতে পারবে কিনা। তো এই জায়গাটাতে আসলে একটা গ্যাপ আছে। কারণ সাপ্লাই সাইডে লাইক আমরা ব্যাংকাররা বলি যে আমরা তো উদ্যোক্তা খুঁজে পাই না। আবার ডিমান্ড সাইডে অর্থাৎ কাস্টমারদের এন্ডে তারা বলে যে আমরা তো ব্যাংক লোন পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? একটা কমিউনিকেশন গ্যাপ আছে। কমিউনিকেশন গ্যাপ এবং সেই সাথে তাদেরকে যে তৈরি করা, এইখানে আসলে ব্যাংকাররা চেষ্টা করছে, কিন্তু ব্যাংকারদের কিন্তু আলটিমেটলি এটা আসল উদ্দেশ্য না। কারণ ব্যাংকাররা উদ্যোক্তা তৈরি করবে, তাদের কি দায় পড়েছে, তাই না? ব্যাপারটা যে আমরা হচ্ছে যে লোনটা যাতে সহজে দিতে পারি সেই জায়গাটা, কিন্তু গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে যে ব্যাংকাররাও এখানে একটা রোল প্লে করুক। বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার দিয়েছে যে প্রতিটা ব্রাঞ্চ থেকে কমপক্ষে 2 জন বা 3 জন করে নারী উদ্যোক্তা বের করতে হবে, তাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে লোন দিতে হবে। বাট এইখানে আমি যেটা মনে করি বিভিন্ন অ্যাসোসিয়েশন যেগুলো আছে, অ্যাসোসিয়েশনগুলোকে আসলে এগিয়ে আসতে হবে। কারণ তাদের মধ্যে যে ইনফরমেশনের যে ঘাটতি, তাদেরকে ব্যাংকিং চ্যানেলে আনার জন্য যে সংকীর্ণতা বা তাদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটাকে তাদেরকে আসলে বোঝাতে হবে। গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে যে আমরা এসএমই উদ্যোক্তাদেরকে আরও বেশি বেশি লোন দিই। রিসেন্টলি যেটা এই করোনার জন্য কিন্তু 20,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে, যেখানে গভর্নমেন্ট সেটা 4% হারে ভর্তুকিও দিচ্ছে। তো আমরা যদি সেই ফ্যাসিলিটিটা যদি পেয়ে থাকি, তাহলে কি আমার যদি কস্ট অফ ফান্ড যদি কম হয়, তাহলে কিন্তু আমরা ইজিলি দিতে পারি। কারণ আপনি জানেন যে ব্যাংকগুলো আসলে কিছুটা রিজিড, কারণ করোনার সময় আসলে তারা সার্ভাইভ করবে কি করবে না। যেমন আমরা জানি যে অলরেডি এই 4-5 মাস বন্ধ ছিল সব কিছু, পরিবহন থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে সবই বন্ধ ছিল। তো যার ফলে কিন্তু আমরাও একটু ওয়েট অ্যান্ড সি করছি যে আসলে তারা সার্ভাইভ করছে কিনা, তারা কাম ব্যাক করছে কিনা। তো বিজনেস অফের জন্য আসলে আমরা যদি দেখি আসলে যে প্রান্তিক শ্রেণীর যে এন্টারপ্রিনিয়ররা, যাদের
আমরা বলি শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি, যে ওরা একটা ভুল করলে বা একটা কি বলবো যে ডিল যখন সে লস করে তখন কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারে না, অর্থাৎ পরবর্তীতে এসে যে আবার পুঁজি ইনজেক্ট করবে, ইকুইটি ইনজেক্ট করবে, এই আসলে সাহসটা বা সামর্থ্যটা অনেক সময় নেই। আমি অবশ্যই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো যে এই 20,000 কোটি টাকার প্রণোদনা যেটা, এটা কিন্তু যেটার জন্য আমরা আসলে যে দ্বিধান্বিত ছিলাম যে আমরা টাকাটা আসলে দিলে তার ওইখান থেকে ফিরে আসবে কি না, তো যেহেতু এটা রেট অফ ইন্টারেস্ট ক্রেডিট রিস্কটা কিন্তু ব্যাংকের, বাট রিসেন্টলি এটাকে কাভার করার জন্য আবার বাংলাদেশ ব্যাংক একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে, যেখানে বলা হয়েছে যে 80% পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সেটা বিয়ার করবে যদি লসও হয়। অর্থাৎ যে প্রণোদনাটা দিলাম সেটা যদি কোনো কারণে, অর্থাৎ এই প্রণোদনা নেয়ার পরেও যদি সে সার্ভাইভ না করে, সে যদি কামব্যাক না করে, তার যদি এটা লসই হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 80% পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আবার ভর্তুকি দিবে। বিজনেসের ক্ষেত্রে এখানে আসলে দুইটা অ্যাডভান্টেজ। একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল লোন খুব সহজে পাচ্ছে, অর্থাৎ প্রুডেন্সিয়াল গাইডলাইন আমি যেটা বললাম যে এটা চালু করার পরে প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু একটা স্পেসিফিক প্রোডাক্ট তারা ডিজাইন করেছে এসএমই উদ্যোক্তাদের জন্য, আনসিকিউরড লোন, এবং এটা খুব সহজ শর্তে পেয়ে যায়। সহজ শর্ত বলতে আগে যেটা আমি বললাম যে জামানত লাগতো, এখন কিন্তু আর জামানত বাধ্যতামূলক না, এবং বাংলাদেশ ব্যাংক এমফেসাইজ করছে যে তোমরা জামানত না নিয়ে তোমরা লোন দিতে হবে, অনেকটা ডিরেক্টিভ। তো এই ক্ষেত্রে আমরা পার্সোনাল গ্যারান্টি নিয়েই দিয়ে থাকি। পার্সোনাল গ্যারান্টিটা কাইন্ড অফ জামানত, কারণ আপনার লোন যখন ডিফল্ট করে আলটিমেটলি যে গ্যারান্টি দিবে সে কিন্তু ইজ ইকুয়ালি রেসপন্সিবল টু পে ব্যাক দ্য লোন। তো সেই কারণে ওইটাকে আমরা জামানত হিসেবে ট্রিট করছি। বিভিন্ন ব্যাংকগুলো আসলে বিভিন্ন টাইপের প্রোডাক্ট লঞ্চ করেছে এসএমই উদ্যোক্তাদের জন্য। ম্যাক্সিমাম প্রোডাক্টের আসলে ফিচারগুলো যদি বলি অনেকটা কমন কীরকম, যে দুইজন পার্সোনাল গ্যারান্টি আমরা চাই, একটা হচ্ছে ফ্যামিলি মেম্বার, একটা হচ্ছে বিজনেস কমিউনিটি থেকে। তো এটা হচ্ছে জাস্ট একটা কমফোর্ট ব্যাংকের। আসলে জামানত নিয়ে তো আসলে লোন দিলেই যে সেটা ফেরত আসবে তা কিন্তু না। তো এই জায়গাগুলোতে আসলে আমরা তাদেরকে আবার কাউন্সিলিংও করছি, তাদেরকে বিজনেস ক্যাপাসিটি যাতে বিল্ড করে, মার্কেটিং যাতে সুন্দর মতো করতে পারে, এই জায়গায় আসলে ব্যাংকার অনেকটা ক্যাটালিস্টের ভূমিকা অবলম্বন করছে। এখানে আসলে সত্যিকার অর্থে এসএমই ফাউন্ডেশনের একটা রোল থাকা উচিত ছিল আরও বড় আকারে, যেটা নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বলেও আসছি যে একটা সেন্ট্রাল একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো, লাইক তাদের ওইখানে গেলে একটা কাস্টমার, একটা নতুন উদ্যোক্তা বলি অথবা পুরনো উদ্যোক্তা বলি, যে কী কী রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আগেই বলেছে যে ব্যাংকারদের কিন্তু এই দায়ভার না। তো সেইটা সরকারের পক্ষ থেকে বা ন্যাশনাল, আপনি যদি ন্যাশনাল লেভেল থেকে যদি বলেন, এসএমই ফাউন্ডেশন ইটস এ গুড অর্গানাইজেশন ফর ব্রিজিং দিস ইনফরমেশন। সো এইখানে আমার একটা ছিল, রিকমেন্ডেশন ছিল যে একটা ওয়ান স্টপ সার্ভিস, অর্থাৎ ট্রেড লাইসেন্স পেতে হবে। সো তার ওইখানে গেলে সে যাতে এটাকে স্মুথ করে দেয়, তারপরে তার টিন নাম্বার দরকার অথবা ট্যাক্স রিলেটেড যে সমস্ত ইনফরমেশন। আবার ব্যাংক লোন পেতে হলে তাকে কি করতে হবে, নতুন উদ্যোক্তা হতে হলে তাকে একটা প্রজেক্ট প্রোফাইল কীভাবে বানাতে হবে। জি, তারা এই জায়গাতে কাজ করছে, বাট আমার মনে হয় এই জায়গাটাতে আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। ব্যাংক যে লোনগুলো দিচ্ছে একটা বুকলেটের মতো করেছি আমরা, লোনের একটা বুকলেট প্রপোজালে, সেটার মধ্যে কিন্তু একটা চেকলিস্ট দেওয়া আছে। সে এক নম্বরে হচ্ছে ট্রেড লাইসেন্স, যেটা বিজনেস এলিজিবিলিটির জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া। তারপরে ও টিন, যদি ট্যাক্সেবল ইনকাম যদি হয় অবশ্যই তার টিন দরকার। তো আমরা ওইটা 2 নম্বরে হয়তো বা টিন নাম্বার বা টিন সার্টিফিকেটটা চাচ্ছি। দেন পরবর্তীতে তার যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো, লাইক সে যে দোকানটা, সেই দোকানটা তার নিজের কিনা, কিছু ডিক্লারেশন, তারপরে সে কত বছর যাবৎ ব্যবসা করছে, এই টাইপের কোনো সাপোর্টিং ডকুমেন্টস আছে কিনা। অর্থাৎ ট্রেড লাইসেন্স প্রিভিয়াসলি যে ট্রেড লাইসেন্সগুলো সেগুলো কপি অনেক সময় চাই ওই লেজিটিমেসিটা প্রুভ করার জন্য। কারণ মিনিমাম আমরা যেটা ব্যাংকগুলো আর কি প্রিফার করে যে 2 থেকে 2.5 বছর বা 1.5 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স যদি না থাকে তাদের উপরে আসলে রিস্কটা নিতে চায় না ব্যাংকগুলো। তো সেই জায়গাগুলোতে আসলে আমরা একটা চেকলিস্ট দিয়ে দিই কাস্টমারদের এবং তাদেরকে বলে দিই যে কী কী ডকুমেন্ট কোথায় গেলে লাগবে বা কোথায় পাওয়া যাবে, সেগুলো আমরা অ্যাডভাইস করি। ব্যাংকের প্রতিটা ব্রাঞ্চে আমার একজন করে রিলেশনশিপ ম্যানেজার আছে। এই রিলেশনশিপ ম্যানেজার হচ্ছে কন্ট্যাক্ট পারসন।
সো এখানে আমরা হান্টার ফার্মার মডেলও বলি অনেক সময়, যে হান্টার ফার্মার মডেলে হচ্ছে হান্টার বলতে যে আমি অফিসে বসে আমি কাস্টমার ইনভাইট করবো তা না, আমি কাস্টমারের কাছে যাচ্ছি। সো তার ফ্যাক্টরিটা বা তার দোকানটা ভিজিট করে আমি ওইখানে কিন্তু একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করে ফেলছি যে তাকে লোন দেওয়া যায় কি না, বা দিলে কত টাকা দেওয়া যায়, তাকে অ্যাডভাইজারি সাপোর্ট দিচ্ছি, তোমাকে লোন পেতে হলে তোমার এই জিনিসগুলো দরকার, ওই অ্যাডভাইজারি সাপোর্টটা কিন্তু ওইখানে দিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে একটা ব্রিজিং, যে আমি তাকে প্রথমে অ্যাডভাইজারি সাপোর্ট দিচ্ছি, আমার রিকোয়ারমেন্টগুলো যখন তাকে বলা হচ্ছে অনেকগুলো হয়তো ম্যাচ করছে না, অনেক সময় কিছু শর্টফল থাকে, তখন আমি তাকে একটা সময় দিচ্ছি যে আপনি এই জিনিসগুলো করেন, হয়তো বা কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টই নেই, তখন আমি বলি যে না তুমি একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করো, কিছুদিন ট্রানজ্যাকশন করো, তোমার ট্রেড লাইসেন্স না থাকলে অনেকেই আছে না এবিসি কোম্পানি, কিন্তু ওই নামে কোনো ট্রেড লাইসেন্স নাই, বাট আপনি যদি দেখেন ওর সাইনবোর্ডে কিন্তু লেখা আছে এবিসি কোম্পানি। সো যখন দেখি যে না ওর ট্রেড লাইসেন্স নাই, ও হয়তো বা জানেই না সেটা, তো তখন আমরা তাকে অ্যাডভাইস করি তুমি ট্রেড লাইসেন্সটা করো, দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ট্রানজ্যাকশন করো, সেটা আমার ব্যাঙ্কেই হতে হবে সেটা না, যে কোনো একটা ব্যাঙ্কে ট্রানজ্যাকশন করলে হয় কি আমরা তার ক্যাশ ফ্লোটাকে রিভ্যালিডেট করতে পারি, যে ও বলছে যে আমার 10 লাখ টাকা সেলস, তো সেলস হলে সেটা রিফ্লেকশন তো থাকতে হবে, আইদার ক্যাশ রেজিস্টার থাকতে হবে অথবা ব্যাংকের রিফ্লেকশন থাকতে হবে। সো আমরা ওই জায়গাগুলোতে আসলে কাস্টমারদেরকে ধীরে ধীরে আসলে গ্র্যাজুয়েট করছি। আমাদের দেশে যে সরকারি ব্যাংকগুলোর যে অবস্থান বা তাদের যে কর্মসূচি, তারা কিন্তু গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টের সাথে সম্পৃক্ত, কারণ গভর্নমেন্ট লাইক প্রাথমিক স্কুলের মাস্টারদের বেতন, বয়স্ক ভাতা, এগুলো অনেকটা অনলাইন বেস করে ফেলছে এখন, হয়তো বা পোস্ট অফিসের ওই চ্যানেলগুলো, তারপরে ইউডিসি করে ফেলছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো করে ফেলছে, ওই মাধ্যমে যাচ্ছে। বাট আগে কি ছিল, আগে কিন্তু তারা এই গভর্নমেন্টের যে সাপোর্ট ফাংশনগুলো সেই কাজেই কিন্তু আসলে তারা খুব বেশি সম্পৃক্ত। তাছাড়া গভর্নমেন্টের যে ইনসেন্টিভ যে প্ল্যানগুলো, যে সেগুলো নিয়ে আসলে তারা ব্যস্ত, তারা আসলে প্রতিদিনের যে কর্মসূচি সেইটার সাথে আসলে এসএমইকে আলাদা করে যে ফোকাস দেয়া ওইভাবে আসলে হয়ে উঠছে না, যে কোনো কারণেই হোক, হয়তো ওইখানে একটা গ্যাপ আছে। এবং এখানে কিন্তু অপরচুনিটিও আছে, কারণ আমরা যদি সারা বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা যদি ধরি, অ্যাবাউট 10,000 ব্রাঞ্চ, 10,000 ব্যাংক ব্রাঞ্চ থেকে যদি প্রতি মাসে আমি একজন বা দুজন করে কাস্টমারকে লোন দিই, তাহলে কিন্তু 20,000 কাস্টমার ইন এ মান্থ আমার ক্যাপচার হচ্ছে। আসলে মাইন্ডসেট দরকার, যে এখানে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি আসলে বাই হার্ট আমি বিলিভ করি যে হ্যাঁ এসএমই ডেভেলপমেন্টের জন্য আমাকে এঙ্গেজ হতে হবে, গভর্নমেন্ট বলছে সেজন্য না, এটা আসলে আমাকে ধরেই নিতে হবে যে এটা যেহেতু আমি ইকোনমির সাথে সম্পৃক্ত, এবং ব্যাংকিং চ্যানেলই আসলে ইকোনমির একটা চালিকা শক্তি। কারণ এই যে রোল ওভার টাকার যে মানি সাপ্লাই, এটা কিন্তু ব্যাংকিং চ্যানেল থেকেই হবে। আমাদের দেশে কি ওইভাবে আসলে তরুণ উদ্যোক্তা তৈরিতে কোনো হেল্প করছে? হচ্ছে না। আপনার একাডেমিক ইউনিভার্সিটিগুলো কি আসলে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স বা কোনো ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে? হচ্ছে না, এখনও না। তো যেহেতু নাই, তো সেই জন্য আসলে কারা আসছে? আমরা যদি দেখি যে বাংলাদেশে যে গ্র্যাজুয়েট যারা বেরোচ্ছে, তাদের প্রায় 37% হচ্ছে আপনার আনএমপ্লয়েড। সো এই যে বিশাল জনগোষ্ঠী ইয়াং গ্র্যাজুয়েট, সো এরা কিন্তু বড় একটা সম্পদ বাংলাদেশে। সো আমি এদেরকে আসলে যদি সম্পৃক্ত না করতে পারি, আমি এমপ্লয়মেন্টেরও সুযোগ দিব না, আবার তাদেরকে আমি উদ্যোক্তা তৈরিতেও আমি কোনো হেল্প করব না, তাহলে কি হচ্ছে, এই বিশাল জনগোষ্ঠীটা কিন্তু আমার আনইউটিলাইজ রয়ে যাচ্ছে। সো এইটা কিন্তু আমার এটা সম্পদ কখন হবে, যখন আমি তাদেরকে ইউটিলাইজ করতে পারবো। তো আলটিমেটলি এখন কিন্তু আমার এটা বার্ডেন হয়ে যাচ্ছে। আর এন্টারপ্রেনারশিপ আসছে কোত্থেকে, যে আমি চাকরি পাচ্ছি না, আমি বাধ্য হয়ে যাচ্ছি যে আমি কিছু একটা করব। সো এভাবে সবাই আসলে শুরু করে ওইখান থেকে, যে দেয়ালে পিঠ থেকে গেছে, আমি 2 বছর যাবৎ পাশ করে বসে আছি, আমি চাকরি পাচ্ছি না। তো তখন আমি চেষ্টা করি যে না, আমাকে কিছু একটা করতে হবে, কারণ সবারই তো লাইফ আছে। সো পরবর্তীতে সে যখন বিয়ে করবে, একটা সংসার হবে, তখন কিন্তু সে ভবিষ্যৎটা চিন্তা করতে থাকে, যে আমি একটা এন্টারপ্রেনার হব, আমার প্রথমে কি দরকার, আমার পুঁজি দরকার, মূলধন দরকার। এখন মূলধন দিয়ে আমি আসলে কি করব? তাহলে এই এন্টারপ্রেনারশিপটা আসতে হলে কিন্তু আসলে একটা কনসেপচুয়াল ডেভেলপমেন্ট দরকার। তো উদ্যোক্তা তৈরিতে আসলে মেইন কনসেপ্ট হচ্ছে কি, আমার ইনোভেটিভ একটা আইডিয়া আসতে হবে। এখন এই যে সৃজনশীলতা, এই সৃজনশীলতা আবার কোত্থেকে আসবে?
আইদার আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যে আমি আসলে কোন অ্যাঙ্গেলে আমি চিন্তা করব, আমি কি ব্যবসা করব। পারিপার্শ্বিক পরিবেশ থেকে কিন্তু একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। লাইক আমি একটা দোকানে গেলাম কিছু কিনতে, দেখে আমার ভালো লাগলো, আরে এটা তো ভালো একটা আইডিয়া, এই ব্যবসাটা আমি করতে পারি। সো ওইখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে। আবার অনেক সময় এক্সপিরিয়েন্স থেকে আসে, লাইক সবাই তো আর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট না, তাহলে এই যে ছোট ছোট লাইট ইঞ্জিনিয়ারিং বা আমরা যেটাকে যে মাইক্রো কটেজ যাদেরকে বলি, তারা তৈরি হচ্ছে যে লাইক রান্নার কথা যদি বলি মা থেকে শিখেছে, অথবা যদি লাইট ইঞ্জিনিয়ারিং যে ছোট ছোট উদ্যোক্তা যদি বলি যে লেদ মেশিন চালাচ্ছে, সে কিন্তু ওয়ার্কার। ওর কিন্তু 5,000 টাকা দিয়ে একটা লেদ মেশিন কেনার মতো ক্ষমতাও নেই, কিন্তু ওর কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তাহলে কি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তার উদ্যোক্তা তৈরির একটা মনোবাসনা যে ঠিক আছে আমি এখন কাজ করতাম, দিনে আমাকে দেয় 100 টাকা। সো আমি দেখছি যে দিনে আমি যে কাজটা করে দিচ্ছি সেটার ভ্যালু হচ্ছে 5,000 টাকা। তখন ওর মনের মধ্যে একটা উৎসাহ হচ্ছে যে না ঠিক আছে, আমি লেদ মেশিনটা যদি আমি কিনতে পারি তাহলে আমি বোধহয় আমার ব্যবসাটা স্টার্ট করতে পারি। তো সেই কারণে আসলে ইয়াং এন্টারপ্রিনার আসলে খুবই রিস্কি। আমরা যেটা মনে করি রিস্কি এই কারণে যে আমি ঠেকাই পড়ে আমি এন্টারপ্রেনার হচ্ছি, বাট পরবর্তীতে আমি এখন একটা জব যদি পেয়ে যাই আমি ওটাকে ছেড়ে দিচ্ছি। যার ফলে একটা স্টাডিতে আমি পড়েছিলাম যে বাংলাদেশে যারা একটু কি বলবো যে শিক্ষিত যারা এন্টারপ্রেনার হচ্ছে তাদের আবার 50% হচ্ছে ঝরে যাচ্ছে। তাহলে এই যে 50% যদি ঝরে যায়, আমি আজ এ ব্যাংকার হিসেবে আমি লোন দিতে গেলে তো প্রথমে আমি ধাক্কাটা খাচ্ছি যে আমি দিব, কারণ আই এম ডিলিং উইথ পাবলিক মানি, তাই না? আমি জনগণের টাকা যে কাস্টোডিয়ান হিসাবে আমি একদিক থেকে নিচ্ছি আর একদিকে আমি ইনভেস্ট করছি। এখন যদি আমি টাকাটা দিয়ে যদি আমি এটা রিটার্ন যদি না আসে তাহলে কি আমার লস? তো সেই কারণে কিন্তু ব্যাংকার আসলে এই নতুন উদ্যোক্তাদেরকে আসলে লোন দিতে চায় না। এই সমস্যাটা সমাধানের জন্য আসলে গভর্নমেন্ট এগিয়ে এসছে, বাংলাদেশ ব্যাংকও এগিয়ে এসছে। বাংলাদেশ ব্যাংকে 100 কোটি টাকার একটা রিফাইন্যান্স স্কিম চালু করেছে। এই যে বাংলাদেশ ব্যাংকের সাথে যে এগ্রিমেন্ট যে আমি নতুন নতুন উদ্যোক্তাদেরকে লোন দিব, আমি রিফাইন্যান্স নিব, এই জায়গাতে অনেকগুলা ব্যাংকই নাই। কিছু কিছু ব্যাংক এসছে, তার মধ্যে কিছু ব্যাংকের মধ্যে আমরা একটা ব্যাংক, আমরা ইয়াং এন্টারপ্রিনিয়র নামে আমরা একটা লোন প্রোডাক্টও লঞ্চিং করেছি, যেটা 50,000 টাকা থেকে আমরা 5 লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকি। এটা একেবারেই জামানতবিহীন। আমরা একটা পার্সোনাল গ্যারান্টি, দুইটা পার্সোনাল গ্যারান্টি নিচ্ছি। একটা হচ্ছে তার ফ্যামিলি মেম্বার থেকে, আর একটা হচ্ছে তার পারিপার্শ্বিক যে বিজনেস কমিউনিটিতে ফ্রেন্ড বা তার ওয়েল উইশার, এরকম একজনকে নিচ্ছি। এটার ইন্টারেস্ট রেট হচ্ছে, যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে আমরা রিফাইন্যান্স পাচ্ছি অ্যাট দ্য রেট অফ 4%, ব্যাংক রেট বলা আছে, ব্যাংক রেট আগে 5 ছিল, সো আমরা 8% এই লোনটা এখন দিচ্ছি। বাংলাদেশের ব্যাংকগুলো আসলে ইয়াং এন্টারপ্রিনিয়র যে প্রণোদনা তো বলবো না, আমরা রিফাইন্যান্স স্কিমের আন্ডারে যে লোনগুলো 100 কোটি টাকার যে ফান্ডটা, এটা আসলে ইউটিলাইজেশনও খুব একটা আশাব্যঞ্জক না। আমরা যদি দেখি এখানে 510 জনের মতো বোধহয় আমি একটা ডেটা দেখেছিলাম বাংলাদেশ ব্যাংকের, 500 বা 550 ইয়াং এন্টারপ্রিনিয়রকে পর্যন্ত লোন দেওয়া হচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 কোটি টাকা। সো এই 30 কোটি টাকা আমার 100 কোটি টাকা আমাকে দিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক যে তুমি লোন দিয়ে এই ফান্ডটা ইউটিলাইজ করো, বাট আমরা কিন্তু পাচ্ছি না। যে মেন্টরিং হচ্ছে লাইক আমি একজন সফল উদ্যোক্তা, আমার আন্ডারে 2 জন থাকবে, আমি তাদেরকে অ্যাডভাইজারি সাপোর্ট দিব। কারণ একটু আগে আপনি যেটা বললেন বা আমি যেটা বলার চেষ্টা করছি, তাদের ওই বিজনেস মেধাটা কিন্তু নাই, বিজনেস নলেজটা কিন্তু নাই, মার্কেটিং চ্যানেলটা কিন্তু বোঝে না, প্রোডাক্ট সিলেকশন বোঝে না, ভ্যালু এডিশন বোঝে না, দেন মার্কেটিং ক্যাপাবিলিটি নাই, তারপরে কোয়ালিটি কম্প্রোমাইজ করে। সো এই জায়গাগুলোতে যদি আসলে সাকসেসফুল যারা বিজনেসম্যান তারা যদি মেন্টরিংটা যদি চালু করে, তাহলে আমার মনে হয় যে এই ইয়াং এন্টারপ্রেনিয়র যারা আছে তারা কিন্তু একটা ভালো জায়গায় যাবে। অর্থাৎ শিফটিংটা হবে, প্যারাডিম শিফট যেটাকে বলি, যে আমি ওকে রিস্কি কাস্টমার মনে করছি, বাট এই কাউন্সিলিংটা করার পরে, মেন্টরিংটা করার পরে কিন্তু আমি ওকে একটা সাস্টেনেবল বিজনেসম্যান হিসেবে ট্রিট করতে পারি। ব্যাংকও কিন্তু একটা কমফোর্ট পাবে যে না, ওর পেছনে একটা মুরব্বী আছে। এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্টের জন্য আসলে প্রচুর ট্রেনিং প্রোগ্রাম আমরা করেছিলাম, সেটা নারী উদ্যোক্তা, পুরুষ উদ্যোক্তা সবার জন্যই, এবং একটা ডাটা সার্ভে করেছিলাম। সেইখানে তারা বলেছে যে না, আমার আসলে ট্রেনিংটা আমি, এইটা হচ্ছে 4 নাম্বার প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটিতে ওরা বলে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, সেকেন্ডটা বলে মার্কেটিং, থার্ডটা বলে যে ওদের যে অন্য অন্য যে সাপোর্টগুলো, অর্থাৎ অ্যাডভাইজারি সাপোর্ট,
4 নাম্বার 5 নাম্বারে গিয়ে ওর আসলে ট্রেনিংটা দরকার। সো ট্রেনিং দিলেই আসলে যে খুব লাভ হবে, আমি জানি যে বাংলাদেশ ব্যাংকের ওই স্কিমের আন্ডারে বেশ কিছু ইনস্টিটিউশন অলরেডি তারা রেজিস্টার্ড এবং তারা কিছু সার্টিফিকেশন কোর্স দিচ্ছে, অফার করছে। এগুলো থেকে যারা বাংলাদেশ ব্যাংকের ছিল, অ্যাডভাইস ছিল যে যারা এই সার্টিফিকেশনটা করবে ব্যাংকে দেখালেই যাতে ব্যাংকগুলো তাদেরকে সহজে একটা লোন দিতে পারে, অর্থাৎ একটা কমফোর্ট যাতে তৈরি হয়। একটা সময় তারল্য সংকটের জন্য আমরা লোন দিতে পারতাম না, বাট এখন কিন্তু আবার তারল্যের প্রবাহটা, অর্থাৎ লিকুইডিটি, যেটা ব্যাংকগুলোতে আসলে ডিপোজিটের কোনো অভাব নাই কিন্তু লোন দেওয়া হচ্ছে না। এইটার দুইটা রিজন। একটা হচ্ছে করোনার কারণে, কোভিডের কারণে আমরা রিস্কটাকে আসলে ম্যানেজ করতে ভয় পাচ্ছি, যে আসলে রিস্ক নিতে, যে আমি এমনিতেই লোন দিচ্ছি যে এইটার নর্মাল ইয়েতে আসছে কিনা। তো যেমন গভর্নমেন্ট অলরেডি কিন্তু 9 মাসের কিস্তি ডেফার করেছে। সো এই কিস্তিগুলাই আমি ডেফার করে দিচ্ছি। সো এখন এই কিস্তিগুলো যদি আমার চালু থাকতো তাহলে কিন্তু আরেকটা হ্যামারেজ হতো, কারণ এই কিস্তিগুলো কাস্টমার দিতে পারতো না, লোনগুলো ক্লাসিফাই হয়ে যেত। সো এখন ওই রিস্কের জন্য আমরা কিছুটা স্তীমিত, যে রিস্কটাকে দেখছি দেন দিচ্ছি, এই টাইপের একটা অ্যাপ্রোচ। এসএমই লোন যেহেতু রিস্ক অনেক হাই, আমার রিটার্ন আগে কী ছিল, রিস্কের সাথে আমার রিটার্নও হাই ছিল। আমরা এসএমই লোনগুলো দিতাম 16%, 17%। এখন কিন্তু সবই নয়, আমি কর্পোরেট লোনও দিচ্ছি নয়, এসএমই লোনও দিচ্ছি নয়, কিন্তু আমার রিস্ক এখানে অনেক বেশি। তো যার ফলে ব্যাঙ্কগুলো একটু রিজিড, বাট আশা করি হয়তো বা গভর্নমেন্টও যদি এই জিনিসগুলোকে একটু কনসিডার করে, যদি ওভারঅল পরিস্থিতি বিবেচনা করে একটু যদি রিল্যাক্স করে, তাছাড়া যদি কোভিডের পরবর্তীতে যদি বিজনেস যদি আরও যদি ভাইব্র্যান্ট হয়, তাহলে কিন্তু ব্যাঙ্কগুলো আবার এগিয়ে আসবে। এটা অবশ্যই এফটিবির একটা বড় একটা ইনিশিয়েটিভ, যে আসলে উদ্যোক্তা তৈরিতে তারা, এটা শুনেছি যে চায়না বাংলার একটা জয়েন্ট একটা কোলাবোরেশন, একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা হচ্ছে, এবং এটা এন্টারপ্রেনারদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ, যে একটা ব্রিজিং করা, তাদেরকে উদ্যোক্তা তৈরিতে আপনাদের যে ভূমিকা, একটা অ্যাওয়ারনেস তৈরি করা, তাদেরকে গোয়িং ফরওয়ার্ড, যেটা শুনেছি যে এফটিবির এই আমব্রেলার মাধ্যমে আপনারা উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ট্রেনিংও দিচ্ছেন, এবং সেই সাথে যদি একটা মার্কেটিং ব্রিজিং হয়, যে লাইক এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে যে কোন জায়গায় আসলে অপরচুনিটি বেশি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমার মাধ্যমে যদি নতুন উদ্যোক্তারা একটু হলেও যদি তারা তাদের উপকার হয়, আমি নিজেকেও ধন্য মনে করব।